নমস্কার, ওয়াচডগ জার্নালিজম টিউশন ক্লাস থেকে আমি অর্ক। আজকে আমাদের আলোচনা করার বিষয় ন্যারেটিভ ওয়ারফেয়ার ভার্সেস ইনফরমেশন ওয়ারফেয়ার। ওয়ারফেয়ার শব্দটি কিন্তু খুব একটা নতুন শব্দ নয়। আমরা যদি পৃথিবীর বিগত কিছু বছরের যুদ্ধে যদি আমি তুলে দেখি, সেই যুদ্ধের হেডলাইনগুলিতে এবং তার গবেষণাপত্রগুলিতে এই ওয়ারফেয়ার শব্দটি বহু বছর ধরে ব্যবহার করে আসা হয়েছে। ওয়ারফেয়ারের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা সিনারিওকে ডিসকাস করা হয়। আমরা যে ন্যারেটিভ ওয়ারফেয়ার শব্দটি বুঝি, ন্যারেটিভ বলতে কোনো একজন মানুষ কোনো একটা বিষয়কে কেমনভাবে আমাদের সামনে রিপ্রেজেন্ট করছে, কোনো একটা দেশ কেমনভাবে তার যুদ্ধের ইতিহাস, কেমনভাবে তার যুদ্ধের গুরুত্ব আমাদের সামনে তুলে ধরছে, আমরা তার কথা বলি। ঠিক তার উল্টো দিকে ইনফরমেশন ওয়ারফেয়ার, যেখানে আমরা যে তথ্যগুলি আমরা পাচ্ছি সেই তথ্যগুলোকে বিকৃত করা হচ্ছে, সেই তথ্যের যে প্রমাণ এবং যে প্রমাণ ভিত্তিকতা তাকে বিকৃত করা হচ্ছে। এই ওয়ারফেয়ারের যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটা একেবারেই নতুন কিছু নয়। হিটলার তার নাজি ওয়ারফেয়ারে ইউজ করে এসছে, আমেরিকা তো তার জন্যে হাজার হাজার সিনেমা বানিয়েছে, জার্মানকে উস্কেছে, জাপানকে উস্কেছে, সবাইকে সে এই কাজগুলো নিয়ে করে এসেছে। তবে ভারত কিন্তু এই পাকিস্তানের সাথে এই যুদ্ধে, মানে সোকল্ড পাকিস্তানের ঘোষিত করা যে যুদ্ধে, সেই যুদ্ধে কিন্তু একটা জায়গায় কিন্তু পিছিয়ে রয়েছে। ইন্টারস্টেট সার্ভিস বলে পাকিস্তানের একটা অফিসিয়াল সার্ভিস রয়েছে, যেখানে ইন্টারস্টেট পাবলিক রিলেশন মেজারমেন্ট করা হয়। যত দেশ রয়েছে প্রত্যেকটা দেশেই কিন্তু কম বেশি এই যে সংস্থাটা বা এই অর্গানাইজেশনটা বা এই গভর্নমেন্টের পার্টটা সেটা কিন্তু থাকে। আমাদের যেরকম ফিল্ম ডিভিশন রয়েছে, আমাদের যেরকম পাবলিকেশন ডিভিশন রয়েছে, আমাদের যেরকম পিএসবি অর্থাৎ পাবলিক সার্ভিস ব্রডকাস্টার হিসাবে আমাদের দূরদর্শন এবং আকাশবাণী রয়েছে, ঠিক তেমন ভাবেই কিন্তু পৃথিবীর প্রত্যেকটা দেশেই রয়েছে। যেমন আমরা বলতে পারি হচ্ছে গিয়ে আমাদের আমেরিকার ভয়েস অফ আমেরিকা বা ভিওএ, তো এদের কিন্তু ব্যবহার করে আসা হয় সবসময় যুদ্ধের জন্য। তবে কেন আমি এই কথাটা বলছি, অপারেশন সিঁদুরের পরবর্তী সময়কালে আমরা দেখতে পেলাম যে দুটি দেশের মধ্যে যত না ড্রোন এবং যত না মিসাইল চলেছে, তার চেয়ে বেশি ফেক নিউজ চলেছে। দুটো দেশের মিডিয়াই কম বেশি করে নিজের আধিপত্য বিস্তার এবং নিজের দেশের যে অ্যাপ্রোচটা বা নিজের দেশের যে ভাবমূর্তি সেটাকে তুলে ধরার জন্যে তারা সেই কাজ করেছে। দেখুন, এটা তো নতুন কথা নয়। আমি প্রত্যেকবার পড়ানোর সময় এবং আমি প্রত্যেকবার যত পরিচিত আছে সবার মাঝখানে একটা চিল্লামিল্লির শিকার হয়ে থাকি এই কথাটা বলাতে, যে আমাদের একটা থার্ড প্রেস কমিশন দরকার। তার কারণ কি, শুধুমাত্র ন্যাবাডাকে দিয়ে হবে না, এখানে তার বিশেষ কিছু কারণও বর্তমান। প্রত্যেকটা মিডিয়া হাউসকে যদি আমরা দেখি যে তারা তাদের মতো করে বাড়িয়ে চাড়িয়ে একটা কথা বলছে, তারা তাদের মতো করে করাচির বন্দর জ্বালিয়ে দিচ্ছে, তারা তাদের মতো করে মিসাইল হামলা করিয়ে দিচ্ছে, ইত্যাদি প্রভৃতি নানা রকম জিনিসপত্র দেখি। দেখুন, টিআরপি বলে একটা বিষয় আছে। আমাদের দেশে ডাইভার্সিটিটা এত বেশি, যে কারণে একটা সার্টেন অ্যাপ্রোচকে দিয়ে গোটা দেশটাকে তো চালানো সম্ভব নয়। কিন্তু আবার যদি আমরা উল্টো দিকে দেখি, ন্যারেটিভ ওয়ারফেয়ারের ক্ষেত্রে আমরা আর কিছুদিনের মধ্যে শশী থারুরের মতো মানুষজনেদেরকে বিদেশে পাঠাচ্ছি, যেখানে ভারত তার ইনফরমেশন ওয়ারফেয়ারকে, মানে বাকিদের ইনফরমেশন ওয়ারফেয়ারকে কাটেল ডাউন করার জন্য একটা ন্যারেটিভ ওয়ারফেয়ারকে তারা সেট করার কথা বলবে। আমি একেবারেই মনে করি না যে এই জিনিসটা খুব ভুল। তার কারণ কি, প্রত্যেকটা দেশের একটা অ্যাপ্রোচ রয়েছে নিজেকে জানার, নিজেকে বোঝার, নিজেকে বলার তরফ থেকে। ব্রিটেন কিন্তু কোনো দিন ভারতের কাছে এক ফোঁটা ক্ষমা পর্যন্ত চায়নি এই 200 বছরের কলোনাইজেশনে। কিন্তু কোল্ডপ্লে যখন এলো, কোল্ডপ্লে কি আনন্দের সাথে বলে দিল যে ইন্ডিয়ানরা আমাদেরকে ক্ষমা করে দিয়েছে। এটা কি? এটা যে সফট পাওয়ার বা কোমল শক্তি। যতবার এই গ্লোবালাইজেশন কনসেপ্ট বা বিশ্বায়নের কনসেপ্ট মানুষের মাথায় বসানো হয়েছে, ততবার এই কথাটা বলা হয়েছে যে পশ্চিমা দেশগুলি যেহেতু উন্নত, তাই তাদের সংস্কৃতি খুব রিচ। আমি এখানে একটাই কথা বলতে চাই, এই ইনফরমেশন ওয়ারফেয়ার এবং ন্যারেটিভ ওয়ারফেয়ারের দিক থেকে এই যে রিচ কথাটা, এই কথাটাও একটি মিথ্যে প্রচার বা একটা মিথ্যাচার, জাস্ট লাইক প্রপাগ্যান্ডার মতো। জোসেফ গবেলস একটা খুব সুন্দর কথা বলেছিল যে আপনি আমাকে একটা রেডিও দিন আর আমাকে একটু ক্ষমতা দিন, আমি প্রত্যেকটা মানুষকে বরাহতে পরিণত করে দিতে পারি। সেই কথাটা বলে কোন সাহসে? সেই কথাটাকে অ্যারেঞ্জ ডাউন করায় কিভাবে? না, এই বিষয়টা ভীষণ সত্যি। এই বিষয়টাকে অ্যারেঞ্জ ডাউন করাটা আমাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা, মানে
তার ক্ষেত্রে খুব একটা কিন্তু শক্তপোক্ত নয়। একটা দেশের শিক্ষা ব্যবস্থা, একটা দেশের সামগ্রিক অবস্থা যদি ঠিকঠাক না থাকে তাহলে পরে এই ধরনের সমস্যাগুলো হয়। ইনফরমেশন ওয়ারফেয়ার যেখানে যুদ্ধ করে কোন তথ্য কার আগে যাবে, কোথায় সেই গেট কিপিংটাকে করা হবে, কোথায় সেই ইনফরমেশনের যে সেই আমরা একটা কথা বলি না অ্যাজেন্ডা সেটিং থিওরির ক্ষেত্রে যে একটা ফ্রেমিং প্রাইমিং, সেই ফ্রেমিং প্রাইমিংটা করা হবে। আর ন্যারেটিভ ওয়ারফেয়ারের ক্ষেত্রে একজন ব্যক্তি তার দৃষ্টিকোণ থেকে জিনিসটাকে ব্যাখ্যা করবে সেটা ঠিক না সেটা ভুল। ভারতের ক্ষেত্রে ডিপ্লোম্যাটিক ফেলিয়ারও কিন্তু কিছুটা রয়েছে। আমরা কিছুতেই এটা অস্বীকার করতে পারবো না, বা আমরা কিছুতেই এটাকে নিয়ে বেশি মানে আনন্দে থাকতে পারবো না যে আমরা অনেকটা যুদ্ধ জিতে গেছি। ভারত হয়তো সিজফায়ারে হ্যাঁ করেছে, কারণ যার ভবিষ্যৎ আছে তারাই নিজের ভবিষ্যতের কথা ভাবে। হ্যাঁ, আজকে পাকিস্তানের কাছে অ্যাজ আ সেকেন্ড অপশন বলে ওদের কাছে কিছু নেই, ওদের কাছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অপশনের ক্ষেত্রে একটাই নিউক। কিন্তু ভারতের কাছে নিউক একমাত্র অপশন নয়। ভারতের এখন এই মুহূর্তে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে তার সফট পাওয়ার বা তার কোমল শক্তিকে মেলে ধরা। আমরা কোরিয়ান ড্রামা দেখছি, আমরা কার্ডেশিয়ানস অ্যাপ্রোচ দেখছি, আমরা হাউস অফ কার্ডস দেখছি, কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি আমাদের মানে কাস্টমসের দিক থেকে। দেখুন, ওয়েস্টার্ন কালচারের যেহেতু কোনো ইতিহাস নেই সেইভাবে, তাই সেই কালচার যেটা তৈরি হয়েছে সেটা সবটাই জন ফক্সের আইডিওলজি অনুযায়ী বা তার অ্যাপ্রোচ অনুযায়ী পপুলার কালচারের দিকে গেছে। কিন্তু পপুলার কালচারের যে কনসেপ্টটা, পপুলার কালচার কিন্তু মানুষকে সাময়িক আনন্দ দেয়। আপনি শাকিরাকে হয়তো মনে আছে আপনার, শাকিরার পরে আর কে কে এসেছে তার সেম টোন বা তার সেম স্পিচে? আপনি পাবেন না। বাট আপনি ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সারদের থেকে যদি আপনি বেরোন, ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সারদের বাইরে বেরোলে পরে আপনি একটা ভাস্ট ডাইনামিক আপনি দেখতে পারবেন। আমাদের এরকম প্রচুর ইউটিউব চ্যানেলসকে লাস্ট কিছু দিন ধরে একটা ফান্টমস অফ তোমার প্রেশার সহ্য করতে হচ্ছে যে আমরা কোন ধরনের ইনফরমেশন দেব, কোন ধরনের ইনফরমেশন দেব না। ন্যারেটিভ ওয়ারফেয়ারের ক্ষেত্রে বিলাবল ভুট্টের মতো লোক সুকুমার রায় সৎপাত্রের মতো কবিতাটার মতো করে বলে গেল যে কায়েররা এসে রাত্রিবেলা হামলা করে, ওরা পেছন থেকে এসে হামলা করে। আমাদের জবাব কি? আমাদের জবাব কি? আমরা যদি আমাদের ইনফ্লুয়েন্সারদেরকে যদি আমরা তৈরি করতে পারি যে পাকিস্তানের বিরুদ্ধে লড়ো, একটা ইনফরমেশন ওয়ারফেয়ারের জন্য লড়ো, তা তো এটা সত্যি কথা। যুদ্ধের ওয়ারফেয়ারের 6টা স্টেজ থাকে, আমরা অলরেডি 5টা ওয়ারফেয়ার স্টেজ আমরা পেরিয়ে এসেছি। 6 নম্বর ওয়ারফেয়ার ফেস হচ্ছে ডেটা। ভবিষ্যতে ডেটার উপরে যুদ্ধ হচ্ছে। এই মুহূর্তে যে যুদ্ধটা এই পরবর্তীকালে যদি আবার অপারেশন সিঁদুর যদি 0.2 যদি অন হয়, তার উপরেই হবে। সুতরাং ন্যারেটিভ ওয়ারফেয়ার এবং আমাদের ইনফরমেশন ওয়ারফেয়ার এই দুটো জিনিসের উপরে চলে। বাই দ্য ওয়ে, এখানে একটা বিষয় একটু বলে রাখা প্রয়োজন যে ন্যারেটিভ ওয়ারফেয়ারের ক্ষেত্রে একজন ব্যক্তি তার দেশের পার্সপেক্টিভ থেকে কি নেচার, তার দেশ কি বলতে চাইছে, তার দেশ কি ভাবাতে চাইছে, যেমন সেই জিনিসটাকে নিয়ে কথা বলে, ঠিক তেমন ভাবেই আমার দেশের মানুষজনদেরকে আমি কিরকম ভাবে ইনফ্লুয়েন্স করব, কিরকম ভাবে আমি আমার দেশে আমার সম্পর্কে জনমত গঠন করব, সেই জায়গার ক্ষেত্রে কিন্তু এই ন্যারেটিভ ওয়ারফেয়ারের একটা খুব বড় জায়গা চলে। দেখো, ন্যারেটিভ ওয়ারফেয়ারকে বোঝার জন্য একটা খুব ভালো কনসেপ্টকে যদি আমি বলি, সেটা হবে হচ্ছে মাস লাইন কমিউনিকেশন, যার পায়োনিয়ারের মধ্যে শেখ মুজিবুর রহমান, মাও জেদং, গান্ধীজি আমরা এবং নেলসন ম্যান্ডেলা, আমরা এদেরকে দেখতে পাই। তার কারণ কি? এরা একটা ন্যারেটিভ অ্যাপ্রোচকে বিল্ড আপ করে এবং এদের এই ন্যারেটিভ আইডিওলজি গুলোকেই তারা সমস্ত জায়গায় ছড়ায়। আর উল্টো দিক থেকে ইনফরমেশন ওয়ারফেয়ারে ফেক নিউজ বলো, আমাদের ডিপ ফেক বলো, এআই জেনারেটেড মডিফিকেশনস গুলো বলো, এই জিনিসগুলো বর্তমানে আসছে। এরকম আরো ইম্পর্টেন্ট এবং এরকম আরো মজাদার জিনিসপত্র জানার জন্য আমার চ্যানেলে নজর রাখো। চ্যানেল হয়তো নেই, হয়তো প্রোফাইলেই নজর রাখতে হবে। ওকে, বাই।